দেখুন, আমি যা দেখতে পাচ্ছি এই সব কিছুই আপনার বৌমার জন্য ঘটছে। যাকে আপনি বাড়ির লক্ষ্মী ভেবে আদর যত্ন করছেন, সে আসলে আপনার সংসারের সর্বনাশ ডেকে আনছে। অনেকক্ষণ কী সব হিজিবিজি দাগ টানার পর গম্ভীর মুখে বললেন জ্যোতিষী। জ্যোতিষীর কথা শুনে হতবাক হয়ে গেলেন পূর্ণিমা। দেবযানী মানে তার বউমা তো অত্যন্ত ভালো মেয়ে, অন্তত তিনি তো তাই ভেবে এসেছেন এতদিন। ধীর স্থির নম্রভদ্র দেবযানীকে দেখলে যে কারোরই ভালো লাগে। 8 মাস হলো পূর্ণিমার একমাত্র ছেলে অতনু ভালোবেসে বিয়ে করেছে তাকে, কিন্তু গত 3-4 মাস তাদের বাড়ির ওপর দিয়ে যেন একটার পর একটা ঝড় চলছে। পূর্ণিমার মা, যিনি কিনা পূর্ণিমার বাড়িতেই থাকতেন, একেবারে হঠাৎ করে মারা গেলেন। পূর্ণিমার প্রিয় কুকুর টমি মারা গেল। ফুড পয়জনিং হয়ে বাড়ির সবাই ঘোরতর অসুস্থ হলো। আরও ছোটোখাটো ঝুট ঝামেলা, যেমন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য, এসব তো নিত্যদিন লেগেই রয়েছে। বেশ কয়েকদিন ধরেই পূর্ণিমার মন মেজাজ একেবারেই ভালো নেই। তাই মেয়ে অনু একদিন এসে তাকে বলল, আমার মনে হয় আমাদের সংসারের ওপর কারো নজর লেগেছে। একটা বন্ধুর কাছে এই জ্যোতিষীর নাম খুব শুনেছি। উনি নাকি মুখ দেখেই বলে দিতে পারেন অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে। যদি উনি কোনো পাথর টাথর ধারণ করতে বলেন তাহলে করবে, দেখবে মনে শান্তি পাবে। মেয়ের প্রস্তাবটা পূর্ণিমারও বেশ মনে ধরল। আজ তাই সন্ধেবেলা মা মেয়ে মিলে চলে এসেছেন জ্যোতিষীর কাছে। দেখবেন ধীরে ধীরে আপনার সংসারের আরও ক্ষতি হবে, এমনকি আপনার ছেলের চাকরিও চলে যেতে পারে। জ্যোতিষীর কথা শুনে একেবারে আঁতকে উঠলেন পূর্ণিমা। বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে তার ছেলে। চাকরি চলে গেলে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে। কি বলছেন আপনি? যেমন করে হোক আমার পরিবারকে আপনি বাঁচান, হাত জোড়ো করে মিনতি করলেন পূর্ণিমা। আমি একটা প্রতিকার করতে পারি, কিন্তু তাতে কোনো কাজ না হলে আপনাকে হয়তো কোনো চরম সিদ্ধান্ত নিতে হতে পারে। আশা করি বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। গম্ভীর মুখে বললেন জ্যোতিষী। ঘাড় নেড়ে সায় দিলেন পূর্ণিমা। জ্যোতিষীর কথা মতো মন্ত্রপুত প্রদীপ আর কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাড়ি ফিরে এলেন তিনি। কি মা, জ্যোতিষী কি বললেন? শাশুড়িকে দেখেই জিজ্ঞেস করল দেবযানী। সে কথা শুনে তোমার কি লাভ? গম্ভীর গলায় উত্তর দিয়ে নিজের ঘরে ঢুকে গেলেন পূর্ণিমা। হতবাক হয়ে দাঁড়িয়ে রইল দেবযানী। আজ পর্যন্ত শাশুড়ি কোনোদিন তার সাথে এরকমভাবে কথা বলেননি। সব সময় হাসি মুখে কথা বলেন তিনি। কি হয়েছে দিদি? ননদকে জিজ্ঞেস করতে সেও মুখ বাঁকিয়ে নিয়ে চলে গেল। কিছু না বুঝতে পেরে নিজের ঘরে চলে গেল দেবযানী। পরদিনই জ্যোতিষীর কথা মতো মেয়েকে নিয়ে প্রদীপ জ্বালিয়ে বসলেন পূর্ণিমা। চোখ বন্ধ করে ভক্তি ভরে ভগবানের নাম নিতে লাগলেন, ঠিক যেমন করে বলে দিয়েছিলেন জ্যোতিষী ভবানন্দ। মা, মা দেখো, প্রদীপ নিভে গেছে মা। অনুর গলায় আতঙ্ক। চোখ খুলে দেখে ভয়ে শিউরে উঠলেন পূর্ণিমা। সত্যিই তো প্রদীপটা নিভে গেছে। তার মানে বৌমা সত্যিই তার সংসারের জন্য অপয়া। দেবযানীর প্রতি বিতৃষ্ণায় ভরে গেল পূর্ণিমার মন। এরপর থেকে দেবযানীর প্রতি ব্যবহারে চরম বিরক্তি প্রকাশ পেতে লাগল পূর্ণিমার। মনে মনে খুব দুঃখ পেল দেবযানী। বাড়িতে সারাদিন
তার সঙ্গে আর কেউ কথা বলে না। অতনু অফিস চলে গেলে নিজের ঘরে চুপচাপ বসে থাকে সে। দুদিন পর হাত থেকে গরম জলের বাটি পড়ে গেল অনুর পায়ে। মনটা অস্থির হয়ে উঠল পূর্ণিমার। কি করবেন কিছু বুঝে পেলেন না। আর কত সহ্য করবেন তিনি? চোখের সামনে তার সাধের সংসারের, তার প্রিয় মানুষগুলোর বিপদ আর যে দেখতে পারছেন না তিনি। মনে মনে তিনি ঠিক করে নিলেন, ছেলে অফিস থেকে ফিরলে আজকেই কথা বলবেন তার সঙ্গে। সন্ধেবেলা মুখ ভার করে অফিস থেকে ফিরল অতনু। ছেলের মুখ দেখেই পূর্ণিমা বুঝে গেলেন কিছু একটা হয়েছে। তিনি কিছু জিজ্ঞেস করার আগেই সোফায় তার পাশে ধপ করে বসে পড়ল অতনু। কী রে বাবা, কি হয়েছে? এরকমভাবে বসে পড়লি যে? আমার চাকরি চলে গেছে মা, কাঁদো কাঁদো গলায় বলল অতনু। বুকের মধ্যেটা ধড়াস করে উঠল পূর্ণিমার। অঘটনটা তাহলে ঘটেই গেল? মন খারাপ করিস না বাবা, ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন তিনি। হ্যাঁ অতনু, মন খারাপ করো না, দেখবে কিছুদিনের মধ্যেই আবার একটা ভালো চাকরি পেয়ে যাবে তুমি, তাই না বলুন মা? হঠাৎ সামনে এসে বলল দেবযানী। রান্নাঘর থেকে সব শুনেছে সে। তুমি চুপ করো, এই সব কিছু হচ্ছে তোমার জন্য, হঠাৎ গর্জে উঠলেন পূর্ণিমা। মুখটা একেবারে চুপসে গেল দেবযানীর। এ তুমি কি বলছো মা? ও কেন দায়ী হতে যাবে? আমার সঙ্গে আরও 7 জনকে লে অফ করেছে কোম্পানি। অনেক দিন থেকেই আমরা ব্যাপারটা আন্দাজ করেছিলাম। আমি তো দেবুকে আগেই বলেছিলাম যে হয়তো আমার নামও আছে লিস্টে, বলল অতনু। তুই যাই বল, বৌমা আমার সংসারের জন্য অপয়া। শুধু আমার সংসার কেন, ও মেয়েটাই অপয়া। না হলে জন্মানোর সঙ্গে সঙ্গে ওর বাবা মারা যায়। শাশুড়ির কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠল দেবযানী। দৌড়ে সেখান থেকে নিজের ঘরে চলে গেল সে। তার পেছন পেছন চলে গেল অতনু। এরপর ছেলেকে বোঝাতে লাগলেন পূর্ণিমা। দেবযানীকে যেন সে ডিভোর্স দেয়, তিনি তার ভালো জায়গায় বিয়ে দেবেন আবার। কি বলছো তুমি মা? আমি দেবযানীকে ভালোবেসে বিয়ে করেছি, প্রতিবাদ করল অতনু। সে যে কোনোদিনও দেবযানীকে কষ্ট দিতে পারবে না সে কথা স্পষ্টই জানিয়ে দিল। চিন্তা করো না, আজ না হোক 2 দিন পর ও ঠিক বুঝতে পারবে। শুতে এসে মাকে বোঝালো অনু। ইচ্ছে করে ছেলের সামনে বিভিন্ন মেয়ের গল্প করতে লাগলেন পূর্ণিমা। আত্মীয়দের কাদের কাদের ডিভোর্স হয়েছে এবং ডিভোর্সের পর তারা সবাই কত সুখী আছে, ঘুরিয়ে ফিরিয়ে সেই গল্প ছেলের সামনে বারবার করতে লাগলেন তিনি। একদিন ভীষণ বিরক্ত হয়ে পড়ল অতনু। মা, তুমি যদি ভাবো যে আমি দেবযানীকে ডিভোর্স দেব, তাহলে জেনে রাখো সেটা কোনো দিনও হবে না। আর তোমার যখন ওকে নিয়ে এত প্রবলেম, তখন ও আর এই বাড়িতে থাকবে না। কাল সকাল হলেই আমরা দুজন এই বাড়ি থেকে বেরিয়ে যাব। ছেলের কথাটা যেন বুকে এসে বিঁধল পূর্ণিমার, কিন্তু অভিমানে কিছু বললেন না তিনি। পরদিন সকাল সকাল সত্যি বাড়ি থেকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল অতনু আর দেবযানী। যেমনভাবে হোক ওদেরকে আটকাও মা, মায়ের কাছে অনুনয় বিনয় করল অনু। কিন্তু পূর্ণিমা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি জানেন একদিন না একদিন তার ছেলে ভুল বুঝতে পারবে আর তার কাছে ফিরে আসবে। নতুন ভাড়া বাড়িতে গিয়ে মনটা খারাপ লাগলেও সুন্দরভাবে গুছিয়ে নিল দেবযানী। 1 মাস পর আবার একটা চাকরি পেয়ে গেল অতনু। আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখানে তো আর কেউ তোমাকে কিছু বলছে না, তাহলে সারাক্ষণ এরকম মন খারাপ করে আছো কেন?
স্ত্রীকে কাছে টেনে একদিন জিজ্ঞেস করলো অতনু, কেউ বলছে না ঠিকই, কিন্তু তোমার মা যে এরকম বলতে পারে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। উনি তো আমাকে কত ভালোবাসতেন, আমিও ওনাকে মায়ের মতো ভেবে এসেছি এতদিন, সেই উনি আজ আমাকে সহ্য করতে পারছেন না। আমি সংসারের জন্য অপয়া, এই কথাটা কি মেনে নেওয়া যায় বলো তো? মন খারাপ করে বলল দেবযানী। এরপর যত দিন যেতে লাগলো কেমন যেন মুষড়ে পড়তে লাগলো দেবযানী। তাকে দেখে মনে মনে খুব কষ্ট পেল অতনু। বুঝতে পারল যে অপবাদটা দেবযানীকে একেবারে ভেতর থেকে নাড়া দিয়ে গেছে। আজ আমি তোমাকে কথা দিচ্ছি, এই অপবাদের বোঝা আমি তোমার মাথা থেকে নামিয়েই ছাড়ব। প্রিয়তমা স্ত্রীকে কথা দিল অতনু। এরপর ভেতরে ভেতরে খোঁজ খবর নেওয়া শুরু করলো সে, কিন্তু কাউকে জিজ্ঞেস করেই ভবানন্দ বলে কোনো জ্যোতিষীর খবর পেল না। শেষমেশ একটা উপায় বার করলো সে। এক রবিবার সোজা মায়ের কাছে চলে এলো। মন খারাপ করে বলল, আমার মনে হয় তোমাদের কথাই ঠিক, দেবযানীর মধ্যে সত্যিই কোনো দোষ আছে। যা এই বাড়ি থেকে বেরিয়ে গেছি, একদিনের জন্য সুখের মুখ দেখতে পাইনি। ছেলের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল পূর্ণিমার। ছেলের পিঠে হাত রেখে বললেন, আমি তো তাই বলছি বাবা, তুই ওকে ডিভোর্স দে। কি বলো তো, আমি ভাবছি ওই জ্যোতিষীর সঙ্গে একবার দেখা করব। ভবিষ্যৎ নিয়ে যদি উনি কিছু পরামর্শ দিতে পারেন তো। মানে এবার যা করব ওনার সঙ্গে পরামর্শ করেই করব, আর কোনো ভুল করতে চাই না আমি, শুকনো মুখে বলল অতনু। এই তো, এবার তোর শুভবুদ্ধির উদয় হয়েছে। আমি জানতাম একদিন না একদিন তুই ঠিক বুঝতে পারবি, বিগলিত হয়ে বললেন পূর্ণিমা। তাহলে কালই আমি ওনার কাছে যাব। শোন ভাই, তুই একা নয়, আমরাও তোর সঙ্গে যাব, ভাইয়ের কাঁধে হাত রেখে বলল অনু। ঠিক হলো, পরদিন মা আর ভাই বোন মিলে ভবানন্দর কাছে যাওয়া হবে। পরদিন শহরের থেকে একটু দূরে একটা পোড়ো মন্দিরের মধ্যে অতনুকে নিয়ে এলো তার মা আর দিদি। এই স্ত্রীকে ত্যাগ করলেই যে অতনুর ভাড়া কেটে যাবে এবং সে সুখে সংসার করতে পারবে সে কথা জানালেন ভবানন্দ। খুশি হয়ে ফিরে এলো তারা তিনজন। এর মধ্যে কখন যে অতনু তার ফোনে ভবানন্দর ফটো তুলে রাখলো তা কেউ ঘুণাক্ষরেও টের পেল না। পরদিন বিকেলে আবার সেই পোড়ো মন্দিরে এসে হাজির হলো অতনু একা, কিন্তু কাউকে দেখতে পেল না সেখানে। গতকাল যেসব ফুল, বেলপাতা, সিঁদুর দেখেছিল সেসবেরও চিহ্নমাত্র নেই। তার সন্দেহ যে সত্যি হতে চলেছে, ধীরে ধীরে অতনুর সেটা মনে হতে শুরু করলো। আশেপাশের বেশ কিছু মানুষকে ভবানন্দের ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো সে, এ তো আমাদের পাড়ার নন্দ, নাটক করে। এক বয়স্ক লোক ফটো দেখে বললেন। জিজ্ঞেস করে খুঁজে খুঁজে নন্দর বাড়ি গিয়ে হাজির হলো অতনু। তার কাছে যে সব প্রমাণ আছে এবং সে যে পুলিশের কাছে যাবে সেই ভয় দেখাতেই কাজ হলো। গড়গড় করে সব কিছু স্বীকার করে নিল নন্দ। অতনুর দিদি অনু যে অনেক টাকা দিয়ে তাকে এই কাজটা করতে বাধ্য করেছে সে কথা জানিয়ে দিল সে। পরদিন মা আর স্ত্রীর সামনে দিদির মুখোমুখি হলো অতনু। প্রথমে কিছুই স্বীকার করতে চাইল না অনু। পূর্ণিমা ও নিজের দিদিকে এইভাবে দোষারোপ করছে বলে বকলেন অতনুকে, কিন্তু অতনু চাপ দিতেই ধীরে ধীরে সব মেনে নিল অনু। সহ্য করতে পারি না আমি ওকে,
আমার বাড়িতে আমার মা কিনা আমার চেয়ে ওকে বেশি ভালোবাসবে? ও যেটা খেতে চাইবে সেটাই রান্না হবে? আমার বাড়িতে আমার চেয়ে বেশি প্রাধান্য ওর? কেন হবে এরকম? কেন আমার ভাই আর ফেরার সময় আমার জন্য কিছু না কিনে এনে বউয়ের জন্য আনবে? কাঁদতে কাঁদতে বলল অনু। হাঁ হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলেন পূর্ণিমা। তার নিজের মেয়ে যে এরকম বলতে পারে এটা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। এক এক করে জানা গেল চাকরি চলে যেতে পারে বলে অতনু যখন দেবযানীকে বলছিল তখন আড়াল থেকে সে কথা শুনে নেয় অনু। আর ভবানন্দকে আগে থেকে সে কথা জানিয়েও দেয়। পূর্ণিমা জেনে অবাক হয়ে যান যে মঙ্গল প্রদীপটা অনুই নিভিয়ে দিয়েছিল, আর গরম জল তার পায়ে পড়েইনি। জলটা মেঝেতে ফেলে দিয়ে বাকিটা অভিনয় করেছিল সে। দেখলে তো মা, অপয়া বলে আসলে কোনো কিছু হয় না। এসব কুসংস্কার। ওঠাপড়া তো জীবনের অঙ্গ, তার জন্য কাউকে দায়ী করা একেবারেই উচিত নয়, বলল অতনু। সব কিছু জেনে শুনে লজ্জায় পড়ে গেলেন পূর্ণিমা। মেয়ের কথায় একেবারে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন তিনি। ভালো মন্দ কিছু বিচার বিবেচনাও করেননি। দেবযানীর হাত ধরে লাজুক মুখে তিনি বললেন, আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা, এটা তোমারই সংসার, আর দূরে থেকো না। যত তাড়াতাড়ি সম্ভব এসে নিজের সংসারের দায়িত্ব বুঝে নাও। আর অনু, আর তোর কোনো অজুহাত শুনব না আমি। 1 মাসের মধ্যে যে ছেলের সঙ্গে পারবো তোর বিয়ে দিয়ে এখান থেকে তোকে বিদায় করব আমি। মেয়ের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বললেন তিনি। না মা, ওরকম বলবেন না। ভালো ছেলে দেখে ধুমধাম করেই দিদির বিয়ে দেব আমরা, হাসি মুখে বলল দেবযানী। তার দিকে তাকিয়ে গর্বের হাসি হাসল অতনু। স্ত্রীকে দেওয়া কথা রাখতে পেরে মাথা থেকে যেন বিশাল একটা বোঝা নেমে গেছে তার।